প্রথমেই মুভির প্রধান ক্যারেক্টার খোমকে হসপিটালে দেখানো হয়। 3 দিন ধরে খোমের মা খুব অসুস্থ, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। তাই খোম সারাদিন আইসিইউ এর সামনে বসে থাকে। পেশায় খোম একজন লেখক, সে মূলত সিনেমার জন্য গল্প লেখে। সে একটি নতুন গল্প লেখা শুরু করে। গল্পটা ছিল কিছুটা এরকম যে একটি ড্রোন মেয়েটির ব্যালকনির সামনে গিয়ে থামবে। ব্যালকনির সামনে ড্রোন দেখে মেয়েটি অবাক হয়ে যাবে। এইটুকু লেখার পর খোমের মাথায় গল্পের আর কোনো আইডিয়া আসছিল না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে একটি আইডিয়া পেয়ে যায় এবং লিখতে শুরু করে। তখনই নার্স এসে তাকে ডাক দেয়, বলে ফার্মাসি থেকে তার মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে আসতে হবে। তাই সে ওষুধ কিনতে যায়। নার্সকে ওষুধ দিয়ে সে আবারও লিখতে বসে, কিন্তু সে অলরেডি গল্পের নতুন আইডিয়াটা ভুলে গিয়েছে। সে যখন ধীরে ধীরে আইডিয়াটা মনে করার চেষ্টা করছিল, তখনই প্রচন্ড শব্দ করে একটি মেয়ে সেখানে বেঞ্চ টেনে নিয়ে আসে। মেয়েটির নাম বুয়া, পেশায় সে একজন পিয়ানো টিচার। আইসিইউতে তার এক রিলেটিভ ভর্তি রয়েছে। সে এসে দেখেছিল একটি চেয়ারও খালি নেই, তাই একটি বেঞ্চ টেনে নিয়ে সে আরাম করে বসে মোবাইল টিপতে শুরু করে। তখনই খোমের ফোন আসে। নার্স তাকে বলে আইসিইউ এর সামনে কোনো প্রকার শব্দ দূষণ করা যাবে না। তাই খোম কথা বলার জন্য বাহিরে আসে। তাকে একজন সিনেমার ডিরেক্টর ফোন করে বলে রোমান্টিক কমেডি মুভির গল্প লিখতে। এর আগে খোম কখনো রোমান্টিক কমেডি গল্প লিখেনি, কিন্তু ডিরেক্টরের রিকোয়েস্টে সে গল্পটি লিখতে বাধ্য হয়। তাই লেখার জন্য সে তার চেয়ারে ফিরে আসে। এসে দেখে বুয়া তার অসুস্থ রিলেটিভের জন্য প্রে করছে। খোম মনোযোগ দিয়ে লেখা শুরু করে, কিন্তু বুয়া চেঁচিয়ে প্রে করার কারণে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। বুয়া তার দিকে তাকাতেই সে লজ্জায় কফি খেতে শুরু করে। তখনই তার হিচকি ওঠে। কিছুতেই হিচকি থামছিল না, তাই বুয়া একটি পলিথিনে বাতাস ঢোকায় এবং সেটা ফাটিয়ে খোমের হিচকি বন্ধ করে। বুয়া বলে এই পদ্ধতিটা হিচকি বন্ধ করতে বেশ কার্যকরী। এই বলে সে পলিথিনটা খোমের হাতে গুজে দিয়ে চলে যায়। শব্দ শুনে সেখানে নার্স চলে আসে এবং পলিথিনটা খোমের হাতে দেখতে পায়। এরপর খোম ও বুয়াকে হসপিটালের ক্যান্টিনে দেখানো হয়। বুয়া খোমকে বলে, তাহলে আপনি এখন রোমান্টিক কমেডি গল্প লিখছেন এবং এই সিনেমায় একই সাথে কয়েকটি গল্প থাকবে, তাই তো? এই বলে সে খোমকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল। খোম মনে মনে বলে মেয়েটি প্রশ্ন করেই যাচ্ছে, আমি কোনটার উত্তর আগে দিব? বুয়া আবারও বলে রোমান্টিক কমেডি গল্পগুলো খুব মজাদার হয়ে থাকে, আমি কি আপনার স্ক্রিপ্টটা পড়তে পারি? তার কিউটনেসের প্রেমে পড়ে যায় খোম, তাই সে স্ক্রিপ্টটা পড়তে দেয়। সে অল্প একটু পরেই খোমকে বলে, আমি খুব অলস প্রকৃতির, তাই আমাকে বলে দাও গল্পের শেষটা কেমন হবে। খোম বলে যখন স্ক্রিপ্ট পড়বে তখন সময় দিতে হবে, ক্যারেক্টার এবং প্লট সম্পর্কে বুঝতে হবে। আর আমার স্ক্রিপ্টে 4টা স্টোরি লাইন আছে। গল্পগুলো খুবই সহজ এবং সাবলীল, যে কেউ একবার পড়লেই বুঝতে পারবে। এই শুনে বুয়া আবারও স্ক্রিপ্ট পড়ার জন্য ল্যাপটপের পাসওয়ার্ড চায়। খোম বলে আই লাভ ইউ। সে অবাক হয়ে যায়। খোম বলে ল্যাপটপের পাসওয়ার্ড হচ্ছে আই লাভ ইউ। এরপর সে খোমের রোমান্টিক কমেডি মুভির প্রথম গল্পটি পড়া শুরু করে, যার নাম হচ্ছে বিপরীত দিকে কেউ একজন, বা সামওয়ান অন দ্য অপোজিট সাইড। সেই গল্পের প্রধান ক্যারেক্টার জিংকে দেখানো হয়। সে অ্যাপার্টমেন্টের সামনে আসতেই দেখে অ্যাম্বুলেন্স থেকে কিছু লোকজন নেমে তাদের অ্যাপার্টমেন্টে ঢুকছে। তার বান্ধবীকে কোভিড পজিটিভের কারণে নিয়ে যাচ্ছিল। সে জিংকে বলে আমার আর চিকেন রাইস খাওয়া হলো না। এরপর অ্যাম্বুলেন্স কিছু দূর যাওয়ার পর আবারও ফিরে আসে। তারা বলে এটাকেও তুলে নাও। জিং বলে আমি শুধু চিকেন রাইস কেনার জন্য বাহিরে গিয়েছিলাম। এই বলে সে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেই গল্পের আরেক ক্যারেক্টার ডিয়াওকে দেখা যায়। তার বন্ধু ফ্যাটির সাথে ফুটবল নিয়ে বেটিং বা বাজি ধরছিল। ডিয়াও সেই বাজিটি জিতে যায়। ডিয়াও বলে তাদের কোম্পানি সবাইকে 2 সপ্তাহের ছুটি দিয়েছে। এই শুনে ফ্যাটি তার সাথে 2 বক্স বিয়ার বাজি ধরে, আর এই বাজি হলো 2 সপ্তাহ বাসা থেকে বের হওয়া যাবে না। ডিয়াও তার বাজির চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। পরদিন থেকে সে বাজিটি জেতার জন্য বাসার সব কাজ, অর্থাৎ বাসা পরিষ্কার, ফ্যান রিপেয়ারিং, কাপড় ধোয়া এবং গিটার বাজিয়ে টাইম পাস করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কাটানোর পর ক্যালেন্ডার চেক করে দেখে সবেমাত্র 3 দিন হয়েছে। সে ভাবে হয়তো এই বাজিটি সে জিততে পারবে না। ওইদিকে জিংকে তার বাবার সাথে কথা বলতে দেখা যায়। সে বলে আমি কোভিডে আক্রান্ত নই। তারপরেও ডক্টর বলেছে কয়েকদিন বাসায় লকডাউন হয়ে থাকতে হবে। এরপর টি নামের কেউ একজন তাকে ফোন করে, কিন্তু সে তার ফোন কেটে দিয়ে তার নাম্বারটি কুকুর টি নামে সেভ করে। এরপর একটি ড্রোনকে কফি নিয়ে বিল্ডিং এর মধ্যে উড়তে দেখা যায়। ড্রোনটি ছিল ডিয়াওয়ের। তখন জিন বেলকনিতে কাপড় শুকাচ্ছিল। ড্রোনটা তার সামনে এসে ব্যালেন্স হারিয়ে তার দিকে ধেয়ে আসে। জিং নিজেকে বাঁচাতে ড্রোনটাকে মেরে নিচে ফেলে দেয়। তার বিপরীত দিকের বিল্ডিং এ থাকে ডিয়াও। সে তাকে থামাতে চিৎকার দিয়ে বেলকনিতে চলে আসে। এরপর জিং তার বান্ধবীকে জানায় কিভাবে ড্রোন দিয়ে তার উপর আক্রমণ করা হয়েছিল। অন্যদিকে ডিয়াও ফ্যাটিকে বলে কিভাবে মেয়েটি তার ড্রোনটি নষ্ট করে দিল। মেয়েটির কোনো ধারণাই নেই যে ড্রোনটি রিপেয়ার করতে কত হাজার টাকা লাগবে। ডিয়াও এত কিছু ফ্যাটিকে বলছিল, কিন্তু সে তার কথায় মনোযোগ না দিয়ে নুডলস খাচ্ছিল। কিছুক্ষণ পর ফ্যাটি বলে ওঠে আমি আমার বাজিটি পরিবর্তন করেছি। নতুন বাজিটির মূল্য 20,000 টাকা। ডিয়াও বলে কি করতে হবে বলো। ফ্যাটি বলে সেই মেয়েটিকে 14 দিনের মধ্যে পটাতে হবে। ডিয়াও তার এই চ্যালেঞ্জটিও একসেপ্ট করে নেয়।
এরপর জিং তার হসপিটালে থাকা বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। আমরা বুঝতে পারি টি নামের লোকটি হচ্ছে জিং এর এক্স বয়ফ্রেন্ড, যার নাম্বার সে কুকুর টি নামে সেভ করেছিল। ব্রেকআপ হওয়ার পরেও সে প্রতিদিন জিংকে ফোন করে বিরক্ত করে। ফোনে কথা বলার সময় হঠাৎ পেছনে তাকাতেই সেই ড্রোনটিকে দেখতে পায়, যার সাথে একটি খাবারের প্যাকেট এবং একটি চিরকুট ছিল। জিং খাবারটি টেস্ট করে এবং চিরকুটে লেখা ছিল সরি। তার নিচে ডিয়াও তার ইনস্টাগ্রামের নামটা লিখে দিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে খোম ও বুয়ার কাছে আসে। খোম তার গল্পটি এই পর্যন্তই লিখেছিল, সে আর কোনো আইডিয়া খুঁজে পাচ্ছিল না। তখন বুয়া তাকে বলে, যেহেতু জিং এর ব্রেকআপ হয়ে গিয়েছে তাই তোমার উচিত এখন জিং এবং ডিয়াওকে এক করে দেয়া। তাই খোম আবারও লিখতে শুরু করে। আবারও তার লেখা সেই গল্পটি শুরু হয়। দেখা যায় ফ্যাটি ডিয়াও এর ফোন চেক করছিল। সে দেখে জিং অলরেডি ডিয়াও এর প্রেমে পড়ে গিয়েছে। ডিয়াও বলে 2 বক্স বিয়ার এবং 20,000 টাকা রেডি রাখো, খুব শীঘ্রই আমি বাজিটি জিতে যাব। ডিয়াওকে রেডি হতে দেখে ফ্যাটি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। সে বলে জিং এর সাথে ডিনার করতে। অর্থাৎ জিং কোয়ারেন্টাইনে থাকার কারণে সে ড্রোন দিয়ে জিংকে ডিনার পাঠায় এবং ক্যান্ডেল নাইট ডিনার করে নিজ নিজ ছাদে বসে। এরপর ডিয়াও জিংকে জিজ্ঞেস করে আগামীকাল হাঁটতে যাবে। জিং বলে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে হাঁটা যায়। সে বলে আমি ব্যবস্থা করব। পরদিন তারা দুজন পলিথিনের বলের ভিতর দিয়ে হাঁটে এবং খুব এনজয় করে। রাতে জিং ব্যালকনি থেকে মোবাইল ফ্ল্যাশের মাধ্যমে তাকে প্রপোজ করে। এই দেখে ডিয়াও নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। সে ফ্যাটিকে বলে আমাদের উচিত হয়নি জিং এর ফিলিংস নিয়ে বাজি ধরা, আর আমার গার্লফ্রেন্ড খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি এই বাজিটি হেরে গিয়েছি। এই বলে সে ফ্যাটিকে 20,000 টাকা দিয়ে দেয়। ফ্যাটি যাওয়ার পর সে বারান্দায় দাঁড়িয়ে প্রচণ্ড গিল্টি ফিল করছিল। তখনই জিং তাকে মেসেজ করে তার বাসায় আসতে বলে, তার বান্ধবীর সাথে দেখা করাবে যে কিছুক্ষণ আগেই তার বাসায় এসেছে। তাই সে জিং এর অ্যাপার্টমেন্টে আসে। প্রথমে সে ভুল বাসায় নক করে, পরে জিং তাকে দেখতে পেয়ে ভেতরে আসতে বলে। সে জিংকে সত্যিটা বলে দেয় যে সে তার বন্ধুর সাথে বাজি ধরে এই সব কিছু করেছে। সে জিংকে ভালোবাসে না, তার অলরেডি একজন গার্লফ্রেন্ড রয়েছে। তার কথাগুলো জিং হতবাক হয়ে শুনছিল। তখনই জিং এর বান্ধবী এসে ডিয়াওকে দেখে অবাক হয়ে যায়। জিংকে জানায় ডিয়াওই তার বয়ফ্রেন্ড, যে জিং এর বাসার বিপরীত পাশে থাকে। এই শুনে জিং রেগে গিয়ে তাকে চড় মারে। দৃশ্য পরিবর্তন হয়ে খোম ও বুয়াকে দেখানো হয়। খোমের স্ক্রিপ্ট পড়ে সে একদমই পছন্দ করে না। সে বলে গল্পটা এভাবে কেন শেষ করলে, এখানে হ্যাপি এন্ডিং হয়নি। খোম পিছনে অসুস্থ লোকদের দিকে তাকিয়ে বলে বাস্তব জীবনে সব সময় হ্যাপি এন্ডিং হয় না। আমরা কেউই জানি না আমাদের জীবনের সমাপ্তিটা কিরকম হবে। আমার গল্পগুলো ঠিক এই রকমই। বুয়া বলে সে খোমের বাকি গল্পগুলো পড়বে। খোম ল্যাপটপটি তার হাতে দিয়ে দেয়। তখন খোমের পরবর্তী গল্প পাশের কেউ বা সামওয়ান নেক্সট ডোর শুরু হয়। গল্পের প্রধান ক্যারেক্টারদেরকে দেখা যায় স্কুলের সামনে একটি ব্যানারের দিকে তাকিয়ে রয়েছে। তখনই একটি বল তার পায়ের কাছে আসে। তাকে বলটি পাস করতে বলা হয়। সে বলটি পাস করতে গেলে একটি মজার ঘটনা ঘটে। এই জন্যে তাকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়। প্রিন্সিপাল তাকে রাগান্বিত হয়ে বলে ভাগ্য ভালো যে টিচারের কিছু হয়নি, আবারও এরকমটা করলে তোমার ব্যবহারিক মার্কের অর্ধেক নম্বর কেটে নেওয়া হবে। টিচাররা চলে যাওয়ার পর প্রিন্সিপাল তাকে মারতে শুরু করে এবং বলে গতকাল তুমি একজন স্টুডেন্টকেও আঘাত করেছো। প্রতিদিন তুমি আমাকে একটা না একটা সমস্যায় ফেলছো। তুমি খুব খারাপ একটা ছেলে। আমরা বুঝতে পারি স্কুলের প্রিন্সিপালই হচ্ছে তার মা। পরের সিনে তের জানালা খুলতেই দেখে একটি মেয়ে কাপড় চেঞ্জ করছে। সে আড়াল থেকে এসব দেখতে গিয়ে ধরা পড়ে যায়। মেয়েটি রেগে গিয়ে জানালা বন্ধ করে দেয়। তেরের মা বিষয়টা বুঝতে পেরে তাকে মারতে শুরু করে। পরদিন স্কুলে তের তার বন্ধুকে বলে গতকাল সে চায়ানকে ড্রেস চেঞ্জ করতে দেখেছে। আমরা বুঝতে পারি চায়ান তাদের ক্লাসেই পড়ে। তার বন্ধু বলে মেয়েটি খুব কিউট, কিন্তু সে কখনোই হাসে না। তুমি খুব লাকি, কারণ চায়ান তোমার প্রতিবেশী। তের বলে আমি মনে করি আমি আনলাকি। আমার মা আমাকে দিয়ে প্রতিবেশীদের সকল কাজ করায়। চায়ানের চোখে আমি একজন কাজের ছেলে চাইতে বেশি কিছু নই। পরের সিনে তেরের মা তার উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে 6 সাবজেক্টে ফেল করেছে। তের বলে গত বছর আমি 4 সাবজেক্টে ফেল করেছিলাম, আমার কাছে এটা কোনো বিষয় না। তার মা বলে আমি তোমার জন্য অপমানিত হচ্ছি। তুমি একজন টিচারের ছেলে হয়ে কিভাবে এত বাজে রেজাল্ট করো। তোমার প্রতিবেশী চায়ানকে দেখো, সে প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এই বলে তার মা তাকে মারতে যায়। পরদিন তের তার বন্ধুকে বলে চায়ানের জন্য সে প্রত্যেক দিন তার মায়ের হাতে মার খায়। সে চায় চায়ান অন্য কোথাও চলে যাক। চায়ান যতদিন তার প্রতিবেশী হয়ে থাকবে ততদিন সে তার মায়ের হাতে মার খেয়েই যাবে।
এরপর বাসায় ফিরে সে তার নাকের ব্যান্ডেজটা চেঞ্জ করে। গিটার নিয়ে জানালার সামনে এসে চায়ানের রুমের দিকে তাকিয়ে থাকে। তখন তার মা এসে বলে, তুমি কি জানো না সে পড়াশোনার জন্য চায়না চলে গিয়েছে। এরপর থেকে সে চায়ানকে মিস করতে থাকে, সারাদিন তার কথাই ভাবে। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন বাগানে পানি দেওয়ার সময় তাদের এক প্রতিবেশী তাকে একটি চিরকুট দেয়, বলে কেউ একজন এটা তোমাকে দিতে বলেছে। সেই চিরকুটে ছিল চায়ানের ফোন নাম্বার। রাতে সে চায়ানের সাথে ভিডিও কলে কথা বলে। চায়ান বলে, আমি এখানে আসার পর থেকে আমার দিদা একা হয়ে গিয়েছেন। বাসায় আমার দিদা এবং একজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। তাই তুমি যদি অবসর সময়ে আমার দিদার সাথে টাইম স্পেন্ড করো, তার পছন্দের খাবারগুলো এনে দাও, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। এরপর থেকে সে চায়ানের দিদার সাথে টাইম স্পেন্ড করতে শুরু করে। দিদা ভূতের মুভি দেখতে পছন্দ করে, কিন্তু তের ভূতের মুভি দেখে প্রচন্ড ভয় পায়। এমনকি সে দিদাকে চেকআপের জন্য হসপিটালেও নিয়ে আসে। এতে চায়ান তার উপর প্রচন্ড খুশি হয়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। প্রত্যেকদিন রাতের বেলা তারা দুজন ভিডিও কলে কথা বলে এবং প্রায় সময়ই নেটওয়ার্ক প্রবলেমের কারণে তাদের কল থেমে যেত। পরদিন তের টিভিতে দেখে কোভিড-19 ভাইরাসের জন্য পুরো চায়না লকডাউন করা হয়েছে। এই দেখে সে চায়ানকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। রাতের বেলা চায়ান ফোন করে বলে, আমি লকডাউনের কারণে আটকে গিয়েছি। আগামী সপ্তাহে চায়না থেকে থাইল্যান্ডে একটি ফ্লাইট আসবে। ভাগ্য ভালো থাকলে ওই ফ্লাইটে ফিরে আসতে পারি। ততদিন পর্যন্ত দিদার খেয়াল রেখো। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পরে চায়ান তাকে প্রপোজ করতে নেয়। তখনই নেটওয়ার্ক প্রবলেমের কারণে তাদের কল কেটে যায়। চায়ান তার আটকে যাওয়া ছবিটির দিকে তাকিয়ে থাকে। তখন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। যেদিন তেরের কারণে তার টিচার অ্যাক্সিডেন্ট করেছিল, সেদিন চায়ান দূর থেকে সবকিছু দেখেছিল। তের যখন তার বাগানে পানি দিতে আসতো, তখন সে লুকিয়ে থেকে তার ছবি তুলত। এমনকি সে বাসায় এবং স্কুলে সব জায়গায় তাকে লুকিয়ে দেখত। অর্থাৎ সে আগে থেকেই তাকে পছন্দ করত। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। বুয়া গল্প পড়া শেষ করে খোমকে জিজ্ঞেস করে, কেন তুমি গল্পগুলো অসম্পূর্ণ রেখে দাও? চায়ান কি শেষ পর্যন্ত থাইল্যান্ডে ফিরে আসতে পারবে? তের কি কখনো বুঝতে পারবে চায়ান তাকে আগে থেকেই ভালোবাসে? শেষ পর্যন্ত তারা কি এক হতে পারবে? খোম বলে, ওপেন এন্ডিং আমার কাছে ভালো লাগে। দর্শকরা নিজের কল্পনা অনুযায়ী এন্ডিং সাজিয়ে নিতে পারে, আর গল্পগুলো ভালো না লাগলে পড়া বন্ধ করতে পারো। বুয়া বলে, না, আমি পরবর্তী গল্পটিও পড়তে চাই। এরপর পরবর্তী গল্প, যাকে আপনি ঘৃণা করেন বা সামওয়ান ইউ হেট দেখানো হয়। এই গল্পের প্রধান ক্যারেক্টার অড একজন ডেলিভারি বয়। সে ট্রাফিক জ্যামে আটকে ছিল। তখন প্রতিদ্বন্দ্বী কোম্পানির ডেলিভারি ম্যান এসে তার পাশে দাঁড়ায়। অড আমাদেরকে বলে, আমাদের কোম্পানির নাম ফাস্ট এবং আমাদের ডেলিভারিও সবচেয়ে ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য আমি রেস করতেও রাজি। এর সাথে আমি 3 বার রেস করেছিলাম, যার মধ্যে 2 বার হেরেছি এবং 1 বার জিতেছি। এরপর ট্রাফিক লাইট গ্রিন সিগন্যাল দিতেই তারা রেস শুরু করে। অড বারবার পেছনে তাকিয়ে তাকে দেখছিল এবং ডাস্টবিনের সাথে অ্যাক্সিডেন্ট করে সে ময়লার গাড়িতে গিয়ে পড়ে। সে ডেলিভারি ম্যান তাকে টাটা দিয়ে চলে যায়। তারপর বাসায় অডের 5 বছরের বোন ডুনোকে দেখানো হয়। অড তার বোনের আঁকাবুকি ও বিভিন্ন যন্ত্রপাতি দেখে বলে, তুমি মেয়ে, তুমি পুতুল নিয়ে খেলবে, এইসব কি করছো? সে বলে, পুতুল দিয়ে খেলে সাধারণ মেয়েরা, কিন্তু আমি হলাম অসাধারণ। এই বলে সে তার ভাইকে একটি রকেট দেখায়। বলে, বড় হয়ে আমি একটি রকেট তৈরি করব, যেটায় চড়ে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো। তখন অড তার মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু সে রেগে গিয়ে তাকে স্টুপিড বলে, কারণ তার চুল নষ্ট হয়ে গিয়েছে। তারপর তারা দুজন তাদের বাবার ট্যাক্সির দিকে তাকিয়ে থাকে। তার বোন বলে, বাবা কবে ফিরে আসবে? কিন্তু অড তার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরদিন তারা 2 ভাই বোন হসপিটালে তাদের বাবাকে দেখতে আসে। ডুনো তার ভাইকে জিজ্ঞেস করে, বাবা কি স্বপ্ন দেখছে? এই বলে সে প্রার্থনা করে, বলে বাবার স্বপ্নটা যেন ভালো হয় এবং সেই স্বপ্নে যেন আমরাও থাকি। এরপর অডের হাতে হসপিটালের বিল দেখা যায়, যেখানে টোটাল অ্যামাউন্ট ছিল 54,508 টাকা। যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে, কিভাবে সে এত টাকা পরিশোধ করবে। বিল পরিশোধ করার জন্য সে বাইক রেসে অংশগ্রহণ করে। তারা অডের গোল্ডের চেনটি রাখে এন্ট্রি ফি হিসেবে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। সবাই পালাতে শুরু করে। পালানোর সময় অডের বাইকে প্রবলেম দেখা দেয়। পুলিশ তাকে ধরতে আসে। ঠিক তখনই সেই ডেলিভারি ম্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা নিরাপদ জায়গায় চলে আসে। ডেলিভারি ম্যান হেলমেট খুলতেই অড দেখতে পায় সে হচ্ছে একটি মেয়ে। মেয়েটি বলে, আপনার উচিত আমাকে ধন্যবাদ জানানো। অড তাকে ধন্যবাদ জানায়। তারপর মেয়েটি তাকে নুডলস এনে দেয়। অড জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো এটা আমার পছন্দ? মেয়েটি বলে, আমি তোমার সম্পর্কে আরো অনেক কিছু জানি, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। তার কথা শুনে অডের প্রচন্ড হাসি পায়। মেয়েটি বলে, কথাটা হাস্যকর হলেও এটাই সত্য, তুমি আগামীকাল বাইক রেসে অংশগ্রহণ করলে মারা যাবে। বাড়ি ফিরে সে মেয়েটির কথাগুলো ভাবতে থাকে, কিন্তু হসপিটালের বিল দেখে সে আবারও রেসিং করতে চলে আসে। রেসের ঠিক আগ মুহূর্তে সে মেয়েটির কথা ভেবে সেখান থেকে চলে যায়। এরপর সে হসপিটালে আসে। লিফটে উঠে দেখে
দেখে সেই মেয়েটি প্রাইজ মানি নিয়ে তার কাছে এসেছে। সে টাকাগুলো দেখে বলে, এই টাকাগুলো আমার জন্য যথেষ্ট, কিন্তু আমার বাবা সম্পূর্ণ সুস্থ হবে কিনা তা জানি না। মেয়েটি বলে, এসব স্টুপিড কথা বাদ দিয়ে বাবাকে দেখতে যাও। যাওয়ার আগে অট জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন মেয়েটি চুল সরিয়ে তার গলায় আঁকা রকেটের ট্যাটু দেখায়। অর্থাৎ এই মেয়েটি হলো তার ছোট বোন ডুনো। সে বড় হয়ে টাইম ট্রাভেল করে অতীতে এসেছে, কারণ সে ছোটবেলায় তার ভাইকে বলেছিল সে এরকম একটি রকেট তৈরি করতে চায় যার মাধ্যমে সে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। সিন শিফট হয়ে বুয়া এবং খোমের কাছে আসে। বুয়া খোমকে জিজ্ঞেস করে, এটা তাহলে সায়েন্স ফিকশন গল্প ছিল, আর বাস্তবে কি টাইম ট্রাভেল করা সম্ভব? তখনই অ্যানাউন্সমেন্ট করে রোগীর ভিজিটরদের চলে যেতে বলে, কারণ আজকের মতো ভিজিটিং টাইম শেষ হয়ে গিয়েছে। খোম বুয়াকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কখনোই বলনি যে হসপিটালে তুমি কাকে দেখতে আসো? বুয়া বলে, আমার বয়ফ্রেন্ডকে। এই বলে সে চলে যায়। এরপর খোমের পরবর্তী গল্প কিছু গোপন প্রশংসাকারী বা সাম সিক্রেট অ্যাডমিরর শুরু হয়। গল্পের প্রধান ক্যারেক্টার সুয়ান এবং তার বন্ধু টম একসাথে একটি গ্রোসারি শপে জব করে। সুয়ান হচ্ছে খুবই সিনসিয়ার এবং গোছালো একজন মানুষ, কিন্তু টম হচ্ছে তার উল্টো। সুয়ান টমকে বলে তার ডে শিফটের চেয়ে নাইট শিফটে কাজ করতে বেশি ভালো লাগে। টম বলে, এই ভালো লাগার কারণ কি সুজিন? তখনই সুজিন শপে ঢোকে। পেশায় সে একজন ডেন্টাল ক্লিনিকের নার্স। তাকে দেখেই সুয়ান মুচকি হাসি দেয়। সুজিন জিজ্ঞেস করে, ডক্টরকে রাতে খাওয়ানোর জন্য কোন খাবারটা ভালো হবে? সুয়ান তাকে একটি স্পাইসি নুডলস ধরিয়ে দেয়। সে যাওয়ার পর টম বলে, সুজিন ডক্টর নমকে পছন্দ করে, তার জন্যই প্রতিদিন রাতে খাবার নিতে আসে। পরের সিনে টম ও সুয়ান সুজিনের ক্লিনিকে আসে ডক্টর নমকে দেখার জন্য। তারা তাকে দেখতে পায়। টম বলে, ডক্টর নম দেখতে খুবই বিশ্রী, তাই তুমি সুজিনের সাথে চান্স নিতে পারো। তখনই সুজিন সেখানে চলে আসে। সুয়ান তাকে দেখে পালিয়ে যেতে নেয়। টম তাকে থামিয়ে বলে, সুয়ানের দাঁতে প্রচন্ড ব্যথা, তাই তারা ট্রিটমেন্টের জন্য এখানে এসেছে। ডক্টর চেক আপ করে জানায় ট্রিটমেন্টের আগে ইনজেকশনের মাধ্যমে অ্যানেস্থেটিক শট দিতে হবে। ইনজেকশন দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কিছুতেই ইনজেকশন নিতে চায় না, কিন্তু ডক্টর তাকে ইনজেকশন দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে ডক্টরকে লাথি মেরে ফেলে দেয়। ডক্টর উঠে ইনজেকশন খুঁজতে থাকে। তখন নার্স দেখে ডক্টরের মাথায় ইনজেকশনটি পুশ হয়ে গিয়েছে। এখানে সিন খোম এবং বুয়ার কাছে চলে আসে। বুয়া বলে, এই গল্পটা অনেক ভালো, গল্পটার হ্যাপি এন্ডিং হলে খুব ভালো হবে। তখনই নার্স এসে বুয়াকে ডাকে। সে যাওয়ার আগে খোমের সাথে পরে কথা বলবে বলে চলে যায়। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন হসপিটালে ঢুকে খোম দেখে বুয়া বৃদ্ধ পেশেন্টদের সাথে গান করছে। সে খোমকে দেখতে পায়। এরপর খোম তাকে বলে, আমি মনে করেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে রিলিজ করে দেওয়া হয়েছে। বুয়া বলে, এরকম কিছুই না, আমাকে সেই দিন ডক্টর ডেকে নিয়ে জানিয়েছে আমার বয়ফ্রেন্ড আর বেশি দিন বাঁচবে না। এই শুনে খোমের মন খারাপ হয়ে যায়। তার এই অবস্থা দেখে সে বলে ওঠে, চলো তোমার গল্পের বাকি অংশটুকু পড়া যাক। খোমের লেখা গল্পটি আবারও শুরু হয়। সুয়ানকে মেডিকেল অ্যাডমিশনের বই পড়তে দেখা যায়। তখন টম বলে, সুজিনের জন্য ডেন্টিস্ট হতে চাচ্ছ, বেস্ট অফ লাক। সুয়ান এসব ইগনোর করে পড়ছিল। সেই সময় সুজিন আসে। সে সুয়ানকে ধন্যবাদ দেয়, কারণ সেই দিন তার চয়েসকৃত স্পাইসি নুডলস ডক্টর নম খুব পছন্দ করেছে এবং ডক্টর নম সুজিনকে ডিনারের অফার করেছে। এই বলে সে চলে যায়। এই শুনে সুয়ানের প্রচন্ড মন খারাপ হয়। তার কয়েকদিন পর এক বৃষ্টির রাতে আবারও সুজিন তাদের শপে আসে। সুজিন তাকে বলে, ডক্টরের আগে থেকেই একজন গার্লফ্রেন্ড রয়েছে এবং সেই দিন ডিনারের কথা বলে ডক্টর তার সাথে খারাপ আচরণ করেছে। এই শুনে সুয়ান শপ থেকে বেরিয়ে সোজা ক্লিনিকে আসে এবং ডক্টরকে মারতে থাকে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। টম আমাদেরকে বলে, সুজিন তার নার্সের জবটি ছেড়ে দিয়ে চিংমাই শহরে চলে গিয়েছিল। বিয়ে করা ছাড়াই তার নাকি একটা বাচ্চা হয়েছে। ডক্টরকে মারার পর দিন থেকে সুয়ান আর শপে আসেনি। সে কোথায় আছে কেউ জানে না। তারপর চিংমাই শহরের সিন দেখানো হয়। সুজিন তার ছেলেকে নিয়ে ডেন্টিস্টের কাছে আসে। সে তাকে বলে, আজ কান্নাকাটি না করলে 2টা আইসক্রিম কিনে দিব। তখন ডক্টর বাহিরে এসে তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা এই প্রথম আমাদের হসপিটালে এসেছেন তাই না? সুজিন ডক্টরকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সেই ডক্টরই হচ্ছে সুয়ান। এত বছর পর তারা একে অপরকে দেখে প্রচন্ড খুশি হয়। এই গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। তখন বুয়া ও খোমকে দেখানো হয়। বুয়া বলে, এই গল্পটি সবচেয়ে ভালো ছিল, কারণ এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়েছে। খোম বলে, এই গল্পটা আমি তোমাকে ভেবে লিখেছি, কারণ তুমি বলেছিলে হ্যাপি এন্ডিং হওয়া গল্পগুলো অনেক বেশি ভালো হয়। এই বলে সে বুয়াকে প্রপোজ করতে নেয়। তখনই নার্স এসে খোমকে বলে, তোমার মায়ের জ্ঞান ফিরেছে। সে বুয়াকে বাই বলে দৌড়ে ভিতরে চলে যায়। সে যাওয়ার পর বুয়া মন খারাপ করে অনেকক্ষণ বসেছিল। ডক্টর খোমকে বলে, তোমার মা বেশ সুস্থ আছেন, কয়েকদিনের মধ্যেই তাকে নিয়ে যেতে পারবে। তখন সে লক্ষ্য করে দেখে বুয়া চলে গিয়েছে। সে একটি চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা আছে, তোমার মা সুস্থ হয়ে যাওয়ায় আমি খুব খুশি হয়েছি। মনে রেখো, মানুষের জীবন হ্যাপি এন্ডিং এর মাধ্যমেও শেষ হতে পারে। আর আমি অবশ্যই তোমার মুভিটি সিনেমা হলে গিয়ে দেখব।
দেখা যায় বুয়ার বয়ফ্রেন্ড মারা গিয়েছে। খোমের মা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু এখনও তাকে কয়েকদিন হসপিটালে থাকতে হবে। খোম যতবার হসপিটালে আসে ততবারই বুয়ার স্মৃতিগুলো তাকে কষ্ট দেয়। সে তাকে প্রচণ্ড মিস করে। এভাবে 2 মাস কেটে যায়। খোমের সিনেমাটা রিলিজ হয়। সিনেমা হলের দর্শকরা খোমের মুভিটি উপভোগ করছিল। অপরদিকে হলের বাহিরে বুয়াকে দেখা যায়। সে এসেছে খোমের মুভিটি দেখার জন্য, কিন্তু মুভিটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, তাই সে চলে যাচ্ছিল। তখন খোম ফোনে কথা বলার জন্য বাহিরে আসে এবং বুয়া আবারও টিকিট কাউন্টারে ফিরে আসে, বলে সে মুভির বাকি অংশটুকু দেখতে চায়। তখন সে হঠাৎ খোমের কণ্ঠ শুনে পেছনে তাকায় এবং খোমও লক্ষ্য করে দেখে বুয়া তার সামনে দাঁড়িয়ে আছে। তারা একে অপরকে দেখে প্রচণ্ড খুশি হয়। খোম আমাদেরকে বলে, গল্পের হ্যাপি এন্ডিং সত্যি খুব আনন্দের, যা আমি এখন অনুভব করতে পারছি।